ট্রাম্পের যে কথাটা আপনি বলছিলেন একদম ঠিক, যে ইনিশিয়ালি যেভাবে মনে হচ্ছিল যে খুব ডিসাইসিভ কিছু করবে, এবং যখন আপনার কানাডাতে G7-এর সামিটটা কাটেল করে খুব হারিডলি চলে আসে, তখন মনে হচ্ছে যে খুব এমিনেন্ট, যে আমেরিকানরা বোধ হয় অ্যাকশনে চলে যাবে, ওরকম মনে হচ্ছিল। আমি এটা বলছি মঙ্গলবারের কথা, দেন সিচুয়েশনের রুমের কথা তো একটু আগে বললাম। কিন্তু এটা বলে, এবং ট্রুথ সোশ্যাল একদিন আগে যেরকম মনে হচ্ছিল কোনো আনকন্ডিশনাল সারেন্ডারের কথা বলল, আবার বলছিল উনি রিভিজিট করছে ইরান অ্যাটাকের প্রসঙ্গটা। তার মানে কি সর্ট অফ একটা অসিলেটিং মুড দেখছি ট্রাম্পের মধ্যে, খুব কনসিস্টেন্ট না কিন্তু। এবং এই কনসিস্টেন্ট না হওয়ার পেছনে তো কারণেই আছে, কারণ তুলসী গ্যাবনার তার ক্লোজ যে কোয়ার্টার তার মধ্যে বিলং করেন হচ্ছে তুলসী গ্যাবার্ড। তুলসী গ্যাবার্ড যখন বলেন যে ইরান নিউক্লিয়ার আর্সেনালের দিকে যাচ্ছে না, এটা মার্চে স্টে, তো এখানে তো তুলসী গ্যাবার্ড কি বলছেন না বলছেন সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং তখন মনে হচ্ছিল তাকে কাউন্টার করে ট্রাম্প বলল সে কি বলছে না বলছে তার দিকে শোনার সুযোগ নেই, আমি যেটা করব বলছি করবই। তারপর আপনি যে শর্তর কথা বলছেন, আমরা ইউরোপের রিপিটেশনের জায়গা আবার ইউরোপের প্রসঙ্গটা এসে যায়। সে বলছে যে কিছু শর্তের কথা, আপনি যেটা বলছেন যে পরমাণু অস্ত্র পাওয়া না পাওয়া, দেখেন এটা পুরো জিনিসটা হচ্ছে, এটা একটা কার্ড, আপনার পারমাণবিক অস্ত্রের বিষয়টা, পুরো বিষয়টা হচ্ছে দিন শেষে একটা পলিটিক্স, এবং এই জিনিসটা চেঞ্জ করে ফেলা। তো সেই জায়গাতে একদিকে ইরান বলছে সে আমেরিকা ওয়াশিংটনের দরজায় করা নাড়বে না, ট্রাম্প কিছু শর্ত দিচ্ছে। এই সিচুয়েশনেই কিন্তু আমরা ভ্লাদিমির পুতিন বা ইউরোপিয়ান ডেলিগেশনের সাথে নেগোসিয়েশনের কথা বলছি। আর অন্যান্য যে কোনো সময়ের তুলনায় যখন খোদ রিপাবলিকান শিবিরে দ্বিধাবিভক্ত হয়ে যান আরেকটা যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা, এবং যখন স্টিভ ব্যারনের মতো ওয়ান অফ দ্য ফর্মার সিনিয়র অ্যাডভাইজার অফ ট্রাম্প বলে বসেন যে আমরা সেখানে যেতে চাই না, আমরা সেখানে গেলে পুরো আমেরিকাকে ছিন্ন বিচ্ছিন্ন করবে, আরেকটা ইরাক দেখতে চায় না। আচ্ছা, তিনটা বাক্যই কিন্তু খুবই সিগনিফিকেন্ট। মানে স্টিভ ব্যানন ইরাকের সাথে এখানে ইরানের সিচুয়েশনটাকে মিলাচ্ছে। এবং প্রত্যেকটা যুদ্ধ দেখুন, সেটা ইরাক ওয়ার বলুন বা ওয়ার অন টেরর এই আফগানিস্তান বলুন, হান্টিং লাদেন বলুন। আমি 3 দিন আগে আবার সে নেটফ্লিক্সের বিখ্যাত যে দ্য গ্রেট ম্যানহান্ট ওসামা বিন লাদেন দেখছিলাম। একটু ভালো করে যদি ধরেন আমরা দেখি, তখন মনে হবে একটা স্ক্রিপ্টিং, এত দুর্দান্ত একটা ছবির মতো। এটা কিন্তু ঠিক ডকুমেন্টারি বা লাইভ ডকু কোনো কিছু মনে হয় না। তার মানে স্ক্রিপ্টগুলো এমন তৈরি করা। আর আমাদের হয় কি দেখতে দেখতে বা দেখতে শুনতে পড়তে গিয়ে একটা সময় চিন্তাগুলো কিন্তু খুব ক্রিটিক্যাল হয়। তখন মনে হচ্ছিল যেভাবে সিচুয়েশন রুমে গো গেট হিম ওবামা যখন বলেন, বা যেভাবে পুরো জিনিসটা আসছিল, মনে হচ্ছে যে অ্যাবোটাবাদে তাকে একেবারে বিচ্ছিন্ন করে বেশ কিছুদিন আটকে রাখা হয়েছিল যাতে সে মুভ করতে না পারে। তো একই রকম মনে হচ্ছিল কদিন আগে, নিশ্চয় আপনার কাছে আমার কথা মনে হয়েছিল যে কয়েক ঘন্টার মধ্যে খামেনিকে এলিমিনেট করে ফেলবে, কিন্তু সেটা হয়নি। তো কাজে বললাম এগুলো যুদ্ধের মধ্যে প্রত্যেকটাই কিন্তু কৌশল, অস্ত্র, নানান কিছু আছে। এখন সেই জায়গাতে ইরান তার সেলফ ডিফেন্সের জায়গায় যা করছে, আমি তো শুরুতেই বলেছি যে হাসপাতালের যে বিষয়টা সেটা আমাদেরকে ভাবাবেই। কাজেই এই নেগোসিয়েশনের কথা যেটা বলছে সেটা দেখতেও কিন্তু আমাদের কিন্তু ওয়েট করতে হবে।